সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইনসাইট পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের শিরোনাম ডোনাল্ড লু ঢাকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকায় 3 দিনের সফর আছেন। কার্যত 2 দিনের সফর, যেহেতু তিনি আগামীকাল মধ্যরাতের পর ঢাকা ছাড়বেন, সেক্ষেত্রে ক্যালেন্ডার ডেটে সেটি 16, তাই 14, 15, 16 3 দিন বলা হচ্ছে। আজ তিনি সকাল 11:15টার দিকে ঢাকায় অবতরণ করেছেন এবং সেখান থেকে সরাসরি মার্কিন দূতাবাসে 3 ঘন্টা বৈঠক করেছেন দূতাবাসের কর্মকর্তাদের সাথে। তারপর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। এই মুহূর্তে তিনি কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেওয়ার কথা। রাত 9টায় তিনি ব্রিফও করবেন। তার এই সার্বিক কর্মসূচি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। ডোনাল্ড লু এই দ্বাদশ জাতীয় নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এটি উচ্চ পর্যায়ের কোনো সফর, কি বার্তা, কি সব বিষয় নিয়ে আলোচনা হবে সেটি একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডক্টর এম শাহিদুজ্জামান, সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আছেন সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে প্রেস বিজ্ঞপ্তি সেই অনুযায়ী দুটি বিষয় তারা বলেছিলেন, যে একটি হচ্ছে ডিপেন্ডিং দ্য বিজনেস টাই, আর একটি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ। এই দুটি বিষয় হচ্ছে ঘোষিত আলোচ্যসূচি ডোনাল্ড লুয়ের। তবে আজকে সুশীল সমাজের প্রতিনিধি যারা গেছেন তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলেছিলাম, সেই আলোচনায় মানবাধিকার, গণতন্ত্র, রাজনীতি সেই বিষয় ছিল। তবে তারা কেউই আসলে গণমাধ্যমকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। আমরা যতদূর জানি ডোনাল্ড লু কাল গণমাধ্যমের সাথে কথা বলবেন। এইরকম একটি বাস্তবতায় ডোনাল্ড লুর যখন সফর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের এক ধরনের অবস্থান আমরা দেখেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে যে চিঠি লিখেছেন সেখানে নতুন ধাপের কথা বলেছেন সম্পর্কের, এবং তার পরবর্তীতে ডোনাল্ড লুয়ের সফর। একটু মোটা দাগে যদি বিশ্লেষণ করেন, জনাব তৌহিদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই কূটনীতিকের চোখে। ধন্যবাদ। প্রাক্তন কূটনীতিকের চোখে বলতে পারেন, কারণ পেশা ছেড়েছি তো অনেক দিন হয়ে গেছে। যাই হোক, এটা ডোনাল্ড লু আসলে আড়াই দেশীয় সফর বলা যায় এটাকে। উনি চেন্নাইতে গেছেন, তারপরে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ থেকে কালকে রাতের পরে চলে যাবেন। যাই হোক, আপনি বলেছেন যে আসলে নির্বাচনের আগে, বা আরও স্পেসিফিক্যালি যদি বলি, যে অক্টোবরে বিএনপির যেই মিটিং হওয়ার কথা ছিল, যে 28 অক্টোবর, এরপর থেকে কিন্তু একটু সুর খানিকটা অন্যরকম দেখা গেছে। এটাকে অন্যভাবে বলা যায় যে ভারতে যে 2+2 মিটিং হয়, তারপর থেকে কিন্তু একটু অন্যরকম সুর মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেছে। যদিও তারা মাঝে মাঝে নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছে, এরপর এমনকি নির্বাচনের পরেও বলেছে নির্বাচন ভালো হয়নি, কিন্তু এরপরে এক ধরনের একটা উদ্যোগ দেখা গেছে যে ঠিক আছে, নির্বাচন তো হয়ে গেছে, এখন সম্পর্ক এক ধরনের স্বাভাবিকত্ব নিয়ে আসার চেষ্টা। আমার মনে হয় তারই ধারাবাহিকতায় বোধহয় এই সফরটা হচ্ছে। এটাকে কিছুটা না হয় আমরা ধরে নিই যে রুটিন সফরের মতোই, কারণ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, নতুন সরকার না কিন্তু নির্বাচনের পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আরেকবার এসে এটাকে ঝালাই করে নেওয়া যে কি বিষয় আসবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বিষয়ে কথা বলবে সেটা বলেছেন, সেটা কিন্তু ঠিক। আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অন্য দুটো বিষয় উত্থাপন করেছেন। কাজেই নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে যখন কথা বলা হবে তখন নিশ্চয়ই উনি যেটা বলেছেন সেটাও সেখানে উঠে আসবে। আর যেহেতু আজকে একটা ইনফর্মাল হোক, কিন্তু একটা ডিনারে তো যাচ্ছেন বিনিয়োগ উপদেষ্টার বাসায়, তো কাজে বিনিয়োগ নিয়েও নিশ্চয়ই কথাবার্তা হবে কিছু। আর আমরা জানি যে মার্কিন বিনিয়োগ, বাংলাদেশের বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে আমি দেখবো যে এটাকে সম্পর্কের সব দিক নিয়েই একটু কথাবার্তা হবে, এবং হয়তো খানিকটা ইন্ডিকেশন পাওয়া যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে কী ধরনের কী করতে যাচ্ছে, তারা কোন কোন বিষয়ের উপর জোর দেয়, সেটার উপরে নির্ভর করবে অনেক কিছু। এবং আমরা যেগুলো বলতে চাই সেগুলিকে তারা কতটুকু গুরুত্ব দেয় সেটা দেখতে হবে। একটা বিষয় কি আপনি যেটি তুলেছেন এরই মধ্যে প্রসঙ্গটা, আমি চাইছিলাম সেই প্রশ্ন করতে, যে ভারতের 2+2 মিটিং, তারপরে ভারতের পররাষ্ট্র সচিবের যে বক্তব্য,
বেশ শক্ত বক্তব্য ছিল। তো নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে একটি শক্ত অবস্থানই আমরা বলতে পারি, সমালোচনা করা নির্বাচনের পরিবেশ ইত্যাকার বিষয় নিয়ে, কিন্তু সেই 2+2 এর কি একটা প্রচ্ছন্ন অবদান বলি কিংবা কোনো একটি সেটির কোনো সম্পৃক্ততা আপনি দেখতে পান এই নির্বাচন পরবর্তী অবস্থায়? দেখুন, প্রত্যেক দেশ দ্বিপাক্ষিক বলুন বহুপাক্ষিক বলুন সম্পর্ক এগিয়ে নেয় তাদের নিজেদের স্বার্থে। স্বার্থটা সবসময় যে এক থাকবে তা না কিন্তু, এবং স্বার্থেরও কিছু সংজ্ঞা আছে, একটু লং টার্ম স্বার্থ, কিছু তাদের নীতিগত প্রশ্ন, কিছু সরাসরি বাণিজ্যিক স্বার্থ ইত্যাদি অনেক কিছু থাকে। তো স্বার্থের নিরিখেই যেহেতু সম্পর্ক নির্ধারিত হয়, এখন ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাংলাদেশের সাথে সম্পর্কের চেয়ে ধরুন আপনার ওজনের নিরিখেই তো অন্যরকম, তাই না? কাজেই ভারতের সমর্থনে এই নির্বাচন এই সরকার করতে পেরেছে, এটা মোটামুটি স্বীকৃত। তাহলে সেখানে ভারতের যে স্বার্থ সেটাকে পুরোপুরি তার বিরুদ্ধে গিয়ে একটা অবস্থান নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কঠিন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল প্রতিযোগিতা হচ্ছে বৈশ্বিকভাবে চীনের সাথে, এবং সেখানে চীনের সবচেয়ে বড়, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে সবচেয়ে বড় প্রতিপক্ষ তো ভারত। কাজেই তাদের এক ধরনের সমঝোতার ভিত্তিতে তাদের বিষয়টাকে নির্ধারণ করতে হবে, এবং সেক্ষেত্রে ভারতের যে মতামত, বিশেষ করে ভারতের যে খুব শক্ত মতামত যেসব বিষয় আছে, যেমন বাংলাদেশের বিষয়ে, সেক্ষেত্রে পুরোপুরি ভারতীয় মতামতকে, ভারতীয় স্বার্থকে নেগলেক্ট করা হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষে সবসময় সম্ভব নাও হতে পারে। ধন্যবাদ। আমি একটু ডক্টর এম শাহাদুজ্জামান, এই যে জনাব তৌহিদ হোসেন বলছিলেন যে ভারত তার নিজের স্বার্থ দেখে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়ে কথা বলেছে 2+2 মিটিংয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই তার নিজেদের স্বার্থেই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সব প্ল্যাটফর্মের বিবেচনায় যদি বলেন, সবার স্বার্থ বিবেচনার পর বাংলাদেশ কি তার নিজের স্বার্থ নিয়ে এগিয়ে যেতে পারছে এই সার্বিক অবস্থায়? আমার মনে হয় পারছে, কারণ এই ভিজিটটা হওয়াটা দরকার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ এই অঞ্চলটা যে যারা দেখে, তাদের মধ্যে ডোনাল্ড লু একজন গুরুত্বপূর্ণ অবস্থানে এসছে, এবং যেহেতু এখন একটা নতুন ইলেক্টেড গভর্নমেন্ট, উইদিন কোর্ট ইলেক্টেড গভর্নমেন্ট এখন দায়িত্ব পালন করছে, এটাকে ঠিক আমি রুটিন ভিজিট হিসাবেই দেখলে আমার মনে হয় গুরুত্ব রিডিউস করা হয়। আমি এটাকে আরেকটু উঁচু স্তরে রাখবো, কেননা বাংলাদেশের যেটা তৌহিদ একটু আগে বললো যে আমাদের কিছু অনেক ভেরি সেন্সিটিভ ইস্যুস আছে আমেরিকার সাথে, যেগুলো রিঅ্যাসিওর করা, স্টেবিলাইজ করা, ডোনাল্ড লুর পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে রিলেশনশিপটা নতুন করে স্টেবিলাইজ করাটাই আমার মনে হয় একটা মুখ্য উদ্দেশ্য। সেখানে বাংলাদেশের স্বার্থগুলো কি যেটা দেখবে, যেমন কয়েকটা জিনিস তো খুবই ক্রিটিক্যাল, যেটা আমাদের একটা বড় ধরনের ইনকাম আসছে আমেরিকা থেকে, মধ্যপ্রাচ্যের চেয়েও বেশি বোধহয় আসছে আমেরিকা থেকে, সেটা রিঅ্যাসিওর করা। তারপরে যে রোহিঙ্গা জনগোষ্ঠী থাকছে, তাদের খরচ আমেরিকা বহন করছে একটা বড়ভাবে, সেটা একটা বড় সিকিউরিটি ইস্যু আমাদের জন্য, সেটা যাতে কন্টিনিউ করে। আর তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই যে ওয়ার্ল্ড ব্যাংকের, IMF-এর লোনের পরের কিস্তিটা পাওয়ার ব্যাপার, সেখানেও মোট কথা বলা যায় যে কোনো দেশের চেয়ে আমেরিকা আমাদের ক্রিটিক্যাল নিডসগুলো ব্যাপারে এখনও সর্বোচ্চ অবস্থানে রয়েছে, এমনকি ভারত বা চীনের চেয়েও গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমেরিকায় প্রচুর বাংলাদেশি ম্যান পাওয়ার যাচ্ছে, এডুকেটেড ম্যান পাওয়ার যাচ্ছে, তাদের স্মুথ কন্টিনিউইটি বজায় রাখাটা। এখন দু একটা জিনিস ঘটেছে এর মধ্যে, যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটটা ভারতের প্রেক্ষাপটকে সামনে রেখে আমেরিকা দেখবে, সেটাই স্বাভাবিক। ইতিমধ্যে এই যে ইউক্রেনের যুদ্ধ, সেখানে একটা শোনা যায় যে ভারত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, রাশিয়াকে অনেকাংশে মডারেট করা, প্যাসিফাই করা। যেহেতু রাশিয়ার সাথে ইন্ডিয়ার এখন একটা
অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। প্রেসিডেন্ট পুতিনের প্রতি ইন্ডিয়ার এখন একটা নতুন আস্থা জন্মেছে। সেজন্য আমেরিকা মনে করে যে ইন্ডিয়া রাশিয়ার যদি এমন কোনো প্রবণতা হয় যে তারা নিউক্লিয়ার ওয়েপনের থ্রেট দেয় কিনা, এরকম তো ঘটনা ঘটেছিল, সেই পথ থেকে নিবৃত্ত রাখা। তো সেই দিক থেকে চীন না যতটুকু ইম্পর্টেন্ট, চীন তো আর আমেরিকার কথা অনুযায়ী চলবে না। ভারত হচ্ছে একমাত্র মানে পাওয়ারফুল মিডিয়েটর যা কিনা রাশিয়ান বিহেভিয়ারকে কিছুটা হলেও প্যাসিফাই করতে পারে। কিন্তু তারপরে ওই 2-3 দিন আগে আমরা দেখলাম যে হঠাৎ করে এই মোস্ট আনএক্সপেক্টেডলি 3টা মেজর ইন্ডিয়ান কোম্পানিজের উপর স্যাংশনস আরোপ করা হয়েছে, এবং সেগুলো হচ্ছে ওই তাদের যে রাশিয়ার সাথে বাণিজ্য করা এবং আরও অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে আমেরিকান স্যাংশন লভাতে। এটা ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ান লিডারশিপের জন্য একটা আনএক্সপেক্টেড। এবং আমার মনে হয় যে এই যে মিস্টার লু যে গেল, আমার মনে হয় ইন্ডিয়ানরা খুব স্ট্রংলি এটা তাদের রিজার্ভেশনস জানিয়েছে। তো এই যে ইন্ডিয়া যে এই একটা স্ট্যান্ড রয়েছে আমেরিকার উপর, তাদের যে একটা প্রেশার দেওয়ার মতো অবস্থান রয়েছে, সেটাও আমেরিকাকে ইনফ্লুয়েন্স করছে এখন, যে বাংলাদেশের ব্যাপারে তারা যেন ইন্ডিয়ান, আর টাইমিংটা দেখেন ঠিক হঠাৎ করে, মানে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি কিন্তু প্রথমে পিছিয়ে দিয়েছিল, আরও কয়েকদিন আগেই আসার কথা। তো মনে হয় তারপর প্রাইম মিনিস্টার থাইল্যান্ডে গেল, তারপরে হঠাৎ করেই হি জাস্ট ফ্লু ইন। বেশি ছিল না, তবে স্পেকুলেটিভ ইয়েগুলো, ধারণাগুলো হচ্ছে যে চায়নার বিষয়টাই নাকি প্রাধান্য পেয়েছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির ঝটিকা সফরে। 3টা বিষয় ছিল, একটা হচ্ছে চায়নার সাথে বাংলাদেশ জয়েন্ট এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে চায়নার কাছে একটা বড় ধরনের লোন নিচ্ছে। নাম্বার 3 হচ্ছে যে এই যে চায়নাকে তিস্তা প্রজেক্ট দেওয়ার জল্পনা কল্পনা, সেটা ইন্ডিয়া রিপ্লেস করতে চায়, ইন্ডিয়া ফান্ডিং। এটা বেশ মোটামুটি মিডিয়াতে বের হয়েছে। 3টা ব্যাপারে ইন্ডিয়া ইট হ্যাজ পুট ইটস ফুট ডাউন। এবং আমার ধারণা যে এই যে ঝটিকা সফরে আসলো ঠিক, আর ডোনাল্ড লুর সাথে আমার মনে হয় এইসব ব্যাপারে ইন্ডিয়া আলোচনা করে নিয়েছে আগে থেকেই, এবং ইন্দো আমেরিকান যে একটা প্রক্সিমিটি রয়েছে রিগার্ডিং বাংলাদেশ, সেখানে এই প্রেক্ষাপটে ডোনাল্ড লু, যেটা আমরা পড়েছি যে সিকিউরিটি ইস্যুসগুলোও হয়তো এইবার এই ভিজিটে চলে আসবে। তো সিকিউরিটি ইস্যুস বলতে আমার মনে হয় ডোনাল্ড লু একটু চাপ দিতে পারে যে তোমরা চীনের সাথে এই ফিনান্সিয়াল লেনদেন করা বা মিলিটারি কোঅপারেশন করা, বা এই যে তোমার সেন্সিটিভ এরিয়াতে চাইনিজ প্রজেক্ট ডেভেলপ করা, এইসব ব্যাপারে আমার মনে হয় ইন্ডিয়ান কনসার্নসগুলা উই অলসো শেয়ার উইথ ইউ। সো ইট উইল বি ইন্ডিকেশন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই অবস্থায়, এমন একটা বছর যখন নভেম্বর ইলেকশনের পরে there is a strong possibility যে ডোনাল্ড লু হয়তো এই অফিস নাও হোল্ড করতে পারে, তাকে হয়তো অন্য কোথাও। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আবার কয়েক মাস আগে বলেই বসছে যে ইমরান খান হচ্ছে তার বন্ধু, এবং তিনি ক্ষমতায় আসলে নাকি ইমরান খানকে আবার ক্ষমতায় আসার ব্যাপারে রোল প্লে করবে। এবং সেই দিক থেকে আমার মনে হয় না যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ডোনাল্ড লু উইল ফিল ভেরি সেফ। তো এইখান থেকে সেদিক থেকে চিন্তা করতে গেলে ডেমোক্র্যাটসদের এটাও ভাবতে হয়, পিপল লাইক ডোনাল্ড লু বা আরও অন্যান্য যারা পলিটিক্যাল অ্যাপয়েন্টিস, যেমন ওই যে আফরিন আক্তার, এরা পলিটিক্যাল অ্যাপয়েন্টিস, দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট নভেম্বর, দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিউচার সার্ভাইভাল ইন দ্য জব, নাকি অন্য কোনো ক্যারিয়ারে যাবে। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে এই ভিজিটের ফলে এই যে আমার কাছে মনে হয় যেন লু সাহেব একটা মানে ট্র্যাকে বসিয়ে দেবে বাংলাদেশ ইউএস রিলেশনসকে, এবং সেখানে যেসব স্পেকুলেশনগুলো ছিল যে পলিটিক্যাল ইস্যুজে ইনভলভড হবে, আমার মনে হয় না যে দে আর অ্যাট অল ভ্যালিড। ইনফ্যাক্ট I have doubt whether America will give any such message. এবং আমরা একটা বিরতি নেব। আপনি চীনের সাথে ভারতের যে প্রতিযোগিতা কিংবা এক অর্থে প্রতিপক্ষ, সেই জায়গাটা নিয়ে আমরা একটু বিরতির পর কথা বলতে চাই। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমাদের আজকের শিরোনাম ডোনাল্ড লু ঢাকা। আমাদের সাথে আছেন ডক্টর এম শহীদুজ্জামান এবং সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন। ডক্টর এম শহীদুজ্জামান যে বিষয়গুলো বলছিলেন বিরতির আগে, চীনকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে কমন কনসার্ন, সেই রকম কোনো ভাষ্য যদি ঢাকার কাছে উঠে আসে, এইটাকে এক ধরনের একটা চ্যালেঞ্জ ঢাকার কাছে, যখন ঢাকার সাথে বেইজিংয়ের সম্পর্ক বেশ ভালো। দেখুন, আমি এটাকে এভাবে দেখি, ভারত এবং চীন দু দেশের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক আছে, অফিসিয়াল সম্পর্কের কথা আমি বলছি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যে কতখানি গুরুত্বপূর্ণ এটা তো আর বলার প্রয়োজন নেই, কারণ শহীদুজ্জামান সাহেব এটা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাদের সাথে আমাদের, মানে আমরা মুখে যাই বলি না কেন, সবচেয়ে বেশি ম্যাটেরিয়াল সম্পর্ক যদি আপনি ধরেন, প্রতিটি ক্ষেত্রেই সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আমরা চীন এবং ভারত থেকে আমদানি করি অনেক বেশি, এটাই একমাত্র বিষয়। এখন আমদানি যাদের সাথে করি তাদেরই তো কৃতজ্ঞ থাকার কথা আমাদের কাছে, যে আমরা তাদের এত জিনিস কিনি। নর্মালি যেটা হয়, যেখানে আপনি রপ্তানি করবেন তাদেরকে খুশি রাখাটাই সাধারণত বিধেয় বলে ধরে নেওয়া হয়। এখন এই যে আপনি যদি তিনটা দেশের বিষয়টা চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, এখন ভারতের একটা অবস্থান আছে যেটা আমরা অলরেডি ইতিমধ্যে বলেছি, যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেহেতু প্রধান চ্যালেঞ্জার হচ্ছে চীন, তাদের কাছে ভারতটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা দিক যেটা আছে সেটা হলো যে কোয়াডে দু দেশে আছে, এবং কোয়াড তো আমরা উচ্চারণ করা হোক বা না হোক, বেসিক্যালি এটা তো চীনকে নিয়ন্ত্রণ করার জন্যই এই গ্রুপিংটা দাঁড়িয়েছে। পাশাপাশি আছে হচ্ছে ইন্দো প্যাসিফিক। এখন ইন্দো প্যাসিফিকে কিন্তু এগেইন মোটেই বলা হচ্ছে না যে চীনকে আটকানোর জন্য, কিন্তু আসলে তো চীনের বেল্ট অ্যান্ড রোডের একটা কাউন্টার হিসাবেই তো ইন্দো প্যাসিফিক এসেছে। ইন্দো প্যাসিফিকের একটা বিষয় যেটা আছে সেটা হলো যে এখানে ঠিক ভারতের স্বার্থ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কিন্তু এক না। কারণ ভারত চাইবে না যে ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র বড় প্লেয়ারে পরিণত হোক। ভারত চাইবে যে তারা ভারত মহাসাগরে তারা থাকবে বড় প্লেয়ার, চীনকে ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করবে অ্যাজ সর্ট অফ সেকেন্ডারি পাওয়ার। মানে এখন এখানে এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক চাওয়া না। মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে তারা পুরো ইন্দো প্যাসিফিকেই তাদের জন্য একটা বড় ভূমিকা এবং নিয়ন্ত্রণ থাকে, এটা স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি যেটা। আর কাজে এখানে এই কিছু কিছু ক্ষেত্রে একমত এবং কিছু ক্ষেত্রে মতভিন্নতা থাকবে, এটা কিন্তু থাকবে। আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রেও এ ধরনের একটা পরিস্থিতি থাকবে। ভারতের স্বার্থ প্রচণ্ড বাংলাদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, কিন্তু ভারতের স্বার্থের মতো অত বেশি আমার মনে হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ভারতের স্বার্থ এক যখন হবে না, তখন তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব থাকতে পারে। তবে সেই দ্বন্দ্বটা এমন পর্যায়ে পৌঁছবে না আমার মনে হয় যে সেটা ওপেন কোনো ভারত যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক সৃষ্টি করবে। আমরা দেখেছি যে যেটা প্রথমে আমরা বলেছিলাম যে খুব শক্ত কথা বলেছিলেন কিন্তু 2+2 পরে পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্র সচিব। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটাকে কনফ্রন্ট করেনি, কিন্তু প্রায় এটার কাছে ঠিক আছে বলেছে, এটা তারা কনসার্ন হয়নি, তারা তাদের মতো বলে গেছে যেটুকু বলার। কাজে এটা আমার মনে হয় আমাদের দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ, তাদের পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে থাকতে পারে, কিন্তু পাশাপাশি তারা সেটার জন্য ভারতের সাথে বৈরী সম্পর্কে যাবেন। জি ডক্টর এম শহীদুজ্জামান, যেটি জানতে চাচ্ছিলাম, মানে ভারতের সাথে হয়তো বৈরী সম্পর্কে যুক্তরাষ্ট্র যাবে না তাদের দ্বিপাক্ষিক স্বার্থের জন্য, কিন্তু চীনকে প্রতিপক্ষ ধরে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে কমন কনসার্ন, সেইগুলো যদি ঢাকার সামনে উঠে আসে ডোনাল্ড লুয়ের এই সফরে, সেটি কি ঢাকাকে এক ধরনের একটা চ্যালেঞ্জ কিংবা একটু টেনশনে ফেলবে কিনা? কারণ বেইজিং এর সাথে ঢাকার সম্পর্ক তো সমান ভালো, সেটি বিনিয়োগের বিবেচনায় বলেন কিংবা এই সফট লোনের বিবেচনায় বলেন, সব মিলিয়ে
এই আমার মনে হয় এই প্রথমবার বাংলাদেশের ফরেন পলিসি এক্সপার্টসরা আমেরিকার সাথে ইনফ্যাক্ট উইদিন কোট প্যাট্রোনাইজিং টোনে কথা বলবে চীন সম্পর্কে। কারণ বাংলাদেশের এখন যা অবস্থা, চীন তো অ্যাবসলিউটলি একটা মানে খুবই ট্রাস্টেড রোল প্লে করেছে। তারা লোন দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাইছে, তিস্তার ব্যাপারে আগ্রহ দেখাইছে, তারপর এই গভর্নমেন্টের যে ফিউচার যে ক্রাইসিস, দ্য ফিনান্সিয়াল ক্রাইসিস, সেখানে চীনই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট প্লেয়ার। এবং অন্যদিকে আমেরিকা যেভাবে চায় যে ভারত মানা করতে পারে, সেটা হয়তো এই গভর্নমেন্ট অ্যাপ্রিসিয়েট করবে, বিকজ এই গভর্নমেন্টের সাথে ভারতের একটা কোশ্চেন অফ সার্ভাইভাল, মোরাল সাপোর্ট, সেটা একটা খুব স্ট্রং ডিপেন্ডেন্স ইন্ডিয়ার উপরে। কিন্তু আমেরিকাকে ঠিক এই গভর্নমেন্ট ঠিক ওইভাবে দেখে না যে আমার সার্ভাইভাল নিডের জন্য তোমাকে দরকার। আমেরিকাকে দেখবে এইভাবে যে যে তোমরাও তো চীনের সাথে তোমাদের বাণিজ্য আছে, তোমাদের অনেক বড় রকমের ইন্টারাকশন হয়, এবং ভারতের সাথেও চীনের বেশ ভালোই বাণিজ্য হয়। তাহলে বাংলাদেশের সাথে যদি চীনের ওই ধরনের বাণিজ্য হয় তাহলে ক্ষতি কী? আর আমরা তো অনেক আগে থেকেই চীনের সাথে আমাদের একটা সামরিক সহযোগিতা আছে। আমেরিকানরা বারবার বলে তোমরা চীনা অস্ত্র না কিনে আমাদের কাছ থেকে কিনো, কিন্তু বাংলাদেশ বারবার বলে যে উই ক্যানট অ্যাফোর্ড, ইউর প্রাইসেস আর টু হাই। আমেরিকা নাকি এমনও বলছে যে ইউ ডোন্ট হ্যাভ টু পে নাও, পরে দিবা, এখন আপাতত কিনো। এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ একটু মানে সময় ক্ষেপণ করতেছে যে আমেরিকান সিকিউরিটি লিঙ্কেজে কতটুকু ঢুকবে সেই ব্যাপারে এই গভর্নমেন্টের রিজার্ভেশনস আছে। এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে ইন্ডিয়ানরাও চায় না যে চীনের সাথে এই সিকিউরিটি ডিপেন্ডেন্স, ওয়েপন্স পারচেজ, এগুলো আরও বেশি বেড়ে যাক। স্যার, চীনের সাথে বাংলাদেশের যে এখন বাণিজ্যিক সম্পর্ক বলেন, রাজনৈতিক পর্যায়ের সম্পর্ক বলেন, সেটিও তো দুদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বলেন এক খুবই অনন্য পর্যায়ে। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্রকে কিংবা মোর স্পেসিফিকলি ভারতকে কি বাংলাদেশের তরফ থেকে এইরকম কোনো বার্তা দেয়া হতে পারে যে ভারতের স্বার্থ নষ্ট না করে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক বজায় রাখবে ঢাকা? হ্যাঁ, এরকমই দিতে পারে। আমার মনে হয় এখন যদি আমাদের কূটনৈতিক প্রক্রিয়ায় একটু ডাইনামিজম আনা যেত, আমার কাছে কেন জানি মনে হয় যে বর্তমানে যারা বাংলাদেশের কূটনীতি নিয়ে পরিচালনা করছে তাদের মধ্যে একটা আমলাদের মধ্যে একটা অনীহা চলে আসছে, রিলাক্টেন্স। কারণ ওরা দেখছে অনেক ক্ষেত্রেই এই গভর্নমেন্ট খুবই পলিটিসাইজ করে ফরেন পলিসিকে, তারপর যোগ্য ব্যক্তিকে অনেক সময় মূল্যায়ন করে না। আমলাদের মধ্যে একটা স্থবিরতা চলে আসতে পারে। কিন্তু আমি যেটা প্রবলেম দেখি, চায়নাকে হ্যান্ডেল করতে হলে যে ধরনের একটা ভেরি স্মার্ট এফোর্ট লাগবে, সেটা কিন্তু ফরেন পলিসির রেলমে আমি দেখছি না। আমার আশা ছিল যে হয়তো ফরেন মিনিস্টার যদি এমন হতো যে একটা ফর্মার প্রফেশনাল ডিপ্লোম্যাট বা সত্যি একজন মানে ওয়েল ইনফর্মড পলিটিশিয়ান যে ফরেন মিনিস্টারের পোস্ট হোল্ড করতো, কিন্তু সেই ক্যাপাবিলিটি ফরেন অফিসের নেই। ফরেন পলিসি ইজ সো উইক যে এটা একটা চ্যালেঞ্জ হতে পারে যে চীনকে এখন এমপ্লয় করা খুবই দরকার আমাদের। যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো চীন করে দিয়েছে সেগুলো খুবই কার্যকর, খুবই আশার মানুষের কল্যাণে লাগছে, এবং ভবিষ্যতে যেসব প্রজেক্টগুলো চীনকে দিয়ে করানো যেতে পারে, স্পেশালি কানেক্টিভিটি প্রজেক্টগুলো, সেগুলো খুবই ক্রুশিয়াল। কিন্তু ইন্ডিয়া কিন্তু সেখানে অদ্ভুত একটা রোল প্লে করতে চায়। ইন্ডিয়া বলে যে তোমরা চীনের সাথে বেশি বাণিজ্য করলে তোমাদের শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। তো এই ধরনের প্যাট্রোনাইজিং ইয়েটা বাংলাদেশ কিভাবে নিবে? আমার ধারণা যে ইন্ডিয়ান প্রেশার উইল প্রিভেইল, কারণ দেখা যাচ্ছে আগামী দিন মোদি বোধহয় ইলেকশনে খুব সম্ভবত জিতে আসবে। এবারও থার্ড টাইম যদি মোদি জিতে আসে, ইন্ডিকেশনস আর যে বাংলাদেশের ব্যাপারে আরও বেশি তারা চীন থেকে এলিয়েনেট করতে চেষ্টা করবে বাংলাদেশকে। এই ডিফেন্স পারচেজ বলুন আর তিস্তা বলুন, আমার তো এটা খুবই একটা ভয়াবহ প্রবলেম মনে হয় যে তিস্তার ব্যাপারে ইন্ডিয়া বলছে ফান্ডিং করবে। ইন্ডিয়ার ফান্ডিং করার মতো অ্যাবিলিটি নাই। আর
ইন্ডিয়ার এমন কোনো এক্সপিরিয়েন্সও নাই যে নদী শাসন ও করতে পারবে। চীন আইডিয়ালি সুটেড, কিন্তু তারপরেও এই গভর্নমেন্ট এখন ফরেন মিনিস্টার যে ইন্ডিকেশন দিল যে ভারত আমাদের কাছাকাছি, চীন একটু দূরে। অবশ্য এটা আগে কোন দেশে যাবে সেই প্রশ্নে, কিন্তু এটা একটা ইনডিরেক্টলি এটাও বোঝায় যে আবার এই চায়নাকে এই তিস্তার ব্যাপারে প্রথমে অনেকটা ক্যারট দেখাইছিল ইলেকশনের আগে, আর এখন ইলেকশনের পরে চায়নাকে আবার দূরে ঠেলে দিচ্ছে অন দ্য কোশ্চেন অফ তিস্তা। এটা একটা আমাদের জন্য একটা বড় ধরনের সিকিউরিটি কনসার্ন আমার মনে হয়, এবং সেখানে আমেরিকা আরও বেশি ইনস্টিগেট করবে যে ইন্ডিয়ান সিকিউরিটি কনসার্নস আর জেনুইন, ইউভ গট টু, তোমাদের এটা নিশ্চয়ই মানতে হবে। তিস্তার ব্যাপারে চীনকে কেন ডাকছো, জাপানের কথা চিন্তা করো, ইন্ডিয়ার কথা চিন্তা করো। তার মানে এই পুরো বিষয়টা নিয়ে বাংলাদেশের এক ধরনের একটা ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ কিংবা পলিটিক্যাল চ্যালেঞ্জও তৈরি হবে। স্যার আরেকটা বিরতি নেব আমরা, প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। কথা বলছি ডোনাল্ড লু ঢাকায়, সাথে সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান। জনাব তৌহিদ হোসেন, যে বিষয়গুলো বিরতির আগেও আলোচনা করছিলেন, এই যে তাহলে ঢাকার সামনে যে একটা ডিপ্লোম্যাটিক কিংবা পলিটিক্যাল চ্যালেঞ্জ, সেটিকে উত্তরানোর জন্য যে পলিটিক্যাল উইল এবং ডিপ্লোম্যাটিক ক্যাপাবিলিটি, সেই জায়গায় বাংলাদেশের অবস্থান কি? এখানে আমার তো ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিকে ডিফেন্ড করার আমার কোনো দায়িত্ব না এখন, কিন্তু আমি যেটা বলতে চাই একটু ডিফার করে ওনার সাথে, সেটা হলো যে আমাদের যে সিস্টেম, সেখানে ডিপ্লোম্যাটিক ক্যাপাবিলিটি উইল নট ওয়ার্ক আনলেস দেয়ার ইজ পলিটিক্যাল উইল। এবং দি ওভার সেন্ট্রালাইজ সিস্টেম দ্যাট উই হ্যাভ, সেখানে আসলে ইনপুট কিছু অবশ্যই দিতে পারে ডিপ্লোম্যাটরা, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কতটুকু রোল আছে আমার খুব সন্দেহ আছে। এবং এটা এর মধ্যে আরও অনেক ব্যাপার আছে। আমরা জানি যে ভারত কিছু কিছু ব্যাপারে তো ইনফ্লুয়েন্স করবেই, কারণ তাদের স্বার্থের প্রশ্ন আছে ওখানে। কাজে সব মিলিয়ে আমার মনে হয় না যে আমাদের যেই কূটনীতিকরা আছেন তারা তাদের স্কিল নাই, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সেই স্কিল তারা সবসময় যে ব্যবহার করতে পারবেনই, বা তাদের যে সুচিন্তিত মতামত যেটা, সেটা যে সবসময় প্রিভেল করবে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে, এই ব্যাপারে আমি এতটা আশাবাদী না। কাজেই যখন আপনার চ্যালেঞ্জটাকে প্রধানত আমি রাজনৈতিকই মনে করি। চ্যালেঞ্জটা প্রধানত রাজনৈতিক, যে আমরা আসলে কতটুকু কি করতে পারবো। এই যে তিনটা পরস্পর বিরোধী, সবাই সবকিছুতেই তারা পরস্পর বিরোধী না, কিন্তু তিনটা দেশের মধ্যে পরস্পর বিরোধী প্রচুর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আছে। আমাদের তিনজনের সাথেই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। কাজে সেটাকে আমরা কতটুকু যে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবো, এখানে আমাদের রাজনৈতিক স্কিলটা বড় হয়ে দেখা দেবে। আমরা ধরুন যখন প্রেসকে বলা হয় বা কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, তখন ভার্বাল, তখন অনেক সময় একটু আমরা বাড়িয়ে বলি বা কিছু একটা করি, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে আসলে গিয়ে আপনি কতটুকু আপনার স্বার্থ রক্ষা করে তাদের, আপনার স্বার্থ যখন আপনি রক্ষা করতে যাবেন, তখন তিনটা পক্ষের কারো না কারো স্বার্থে খানিকটা হলেও কিন্তু টোকা লাগবে। কারণ আপনি যদি একজনের সাথে সম্পর্ক কোনো একটা ইস্যুজ নিয়ে এগোতে চান, সেটা অন্য একজনের পছন্দ নাও হতে পারে। এখন এখানেই প্রশ্ন হচ্ছে, চ্যালেঞ্জটা আমি রাজনৈতিক বলছি এই কারণে যে আপনি কতটুকু সাস্টেইন করতে পারবেন যে প্রেশারগুলি আসবে। সেই পার্সপেক্টিভে স্যার আপনি বলছিলেন যে অন্য সবাই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে নিজেদের স্বার্থে, বাংলাদেশ কি বাংলাদেশের স্বার্থে একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে কখনো, কিংবা করতে পারে? দুটো প্রশ্ন আপনি বলে ফেলেছেন, করে বা করতে পারে কিনা। করতে পারেটা এখানে বড় হয়ে দাঁড়ায়। আমি একটা খুব ছোট কথা যেটা বলতে চাই, যে এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম সেখানেও আমি এই প্রসঙ্গ তুলেছি যে আমাদের এখানে রাজনীতিতে একটা প্রচণ্ড সংঘাতময় পরিবেশ আছে। আমরা কোনো বিষয়ে আমরা বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে একমত হতে পারিনি রাজনৈতিকভাবে, এবং এই কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আমি কিছু কিছু উদাহরণ দিয়েছি যে আমরা কেন মিয়ানমারের সাথে নেগোশিয়েট করতে পারিনি, কেন আমাদের সমুদ্র সীমার ব্যাপারে। আলটিমেটলি কিন্তু কোর্টের সিদ্ধান্ত হয়েছে, আমরা কিন্তু নেগোশিয়েট করতে পারিনি কারণ আমরা একটা অযৌক্তিক দাবি করেছিলাম যে 180 ডিগ্রি সোজা যাবে, কার বাড়ির কাছে তাতে কিছু আসা যায় না, ওটা আমার সমুদ্র।
এটা কেউ মানবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের রাজনৈতিক কালচারটা এমন ছিল যে কোনো এক ক্ষমতাসীন দল, এই দুটো দলের যে কোনোটাই যদি একটা রেশনাল সিদ্ধান্তে পৌঁছতো মিয়ানমারের সাথে, সেটা সম্ভব ছিল অবশ্যই কিছু ছাড় দিয়ে, কারণ আমরা যেটা দাবি করেছি সেটা অযৌক্তিক, আমি প্রথমেই বলছি সেটা। সঙ্গে সঙ্গে কিন্তু অন্য দল রাজপথে নেমে যেত। কাজেই একজন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন লেট স্লিপিং ডগস লাই। আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার এটা নিয়ে আমাদের এগোনো উচিত, লেট স্লিপিং ডগস লাই, কারণ উনি অন্য পক্ষকে একটা সুযোগ দিতে চান না এটা নিয়ে। এই ন্যূনতম একটি যখন ঐক্যমত থাকবে না পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, তখন কিন্তু আপনি আপনার স্বার্থ ঠিক মতো উদ্ধার করতে পারবেন না, অন্যদের স্বার্থই আপনাকে দেখতে হবে আলটিমেটলি, বা কতটুকু কম স্বার্থ দিয়ে পারেন সেটুকু দেখতে হবে। তবে স্যার সাম্প্রতিক সময় একটা ঐক্যমত আমরা খেয়াল করেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনিও বলেছেন যে রোনাল্ডো সফর খুব একটা পাত্তা দিচ্ছেন না তারা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনিও বলেছেন যে এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ডক্টর এম শহীদুজ্জামান, পলিটিক্যালি এই সফরটিকে আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সফর পলিটিক্সে যেভাবে দেখা হতো, এখন কি আসলে এই যে পলিটিক্যাল ডিভাইডেশনের কোনো ফোরাম থেকে সেইভাবে দেখা হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, তা তো হচ্ছেই। তবে একটা কথা জাস্ট একটু তৌহিদের সাথে আমি একদম একমত যে এটা ওই যে যারা ফরেন সার্ভিসে ডিপ্লোমেসিতে আছে, পলিটিক্যাল উইলের অভাবটাই তাদেরকে ডিসকারেজ করে, এবং কিছু কিছু ক্ষেত্রে খুবই কোয়ালিফাইড ডিপ্লোম্যাটসরা ভিক্টিমাইজড হয়ে যায়, যার ফলে ওদের মানে মোরাল লো, আমার কাছে এটাই মনে হয়েছে। তবে যেই কথাটা এই যে ওবায়দুল কাদের যেভাবে বলছে, মানে ইট ইজ এ রিয়েলি মানে সাবস্ট্যান্ডার্ড ওয়ে অফ লুকিং অ্যাট দ্য রিলেশনশিপ। হ্যাঁ, এবং উনি এত পলিটিসাইজ করতেছে, খুব ন্যারো পলিটিসাইজ, এটা আমার মনে হয় কিছুটা হি হ্যাজ নট বিন ব্রিফড প্রপারলি। তাদের এই ধরনের যে কমিটিসগুলো রয়েছে, ফরেন অ্যাফেয়ার্সের কমিটি, সেখানে খুবই ওয়েল ইনফর্মড যারা রয়েছে, তারা এই ধরনের পলিটিক্যাল রেটরিক্স ব্যবহার করা থেকে বিরত থাকার ব্যাপারে রোল প্লে করা উচিত। তো একটা জিনিস বোঝা যায় যে বাংলাদেশের জন্য আমেরিকা এখন একটা ডিফিকাল্ট পজিশন হয়ে গিয়েছে, তার একটা আমার মনে হয় প্রমাণ হচ্ছে যে দ্য অ্যাম্বাসেডর যে এখানে আছে, সে অর্ধেক টার্ম শেষ করার সাথে সাথেই তাকে রিপ্লেস করা হচ্ছে, অ্যান্ড হি লুকস লাইক, মনে হয় যেন সে খুব বেশ রিলিভড ফিল করছে যে বাংলাদেশ থেকে সে তার রিপ্লেসমেন্ট চলে আসতেছে খুব শিগগিরই। এবং এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং দেখার ব্যাপারে। আমার মনে হয় ডোমেস্টিক ফ্যাক্টর যে পলিটিক্যাল পার্সপেক্টিভে এটাকে খুব একটা নেগেটিভলি দেখেনি। দেখলাম ওবায়দুল কাদের ছাড়াও অন্যান্য তার সঙ্গীরা যেভাবে বলছে যে যেই ভদ্রলোক আসতেছে সে চায়নাতে ইজ নাম্বার 2 এবং তার অর্থনীতিতে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সে খুব শিগগিরই আসতেছে না, পাশাপাশি সে প্রেসিডেন্টের নমিনেশন, এটি সিনেট ওইটা হয়ে যাবে, ওইটা একটা ফর্মালিটি। তারপর ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তো সে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট এবং বাংলাদেশে আগে ছিল। স্যার যেটা প্রশ্ন করেছিলাম, পলিটিক্যাল ফোরাম থেকে এই সফরকে যেভাবে আসলে দুই দল থেকেই উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কি পলিটিক্যাল রেটরিক নাকি? এটা রেটরিক, তবে এখানেও কিছুটা মানে আপনি যদি গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে পলিটিক্যালি যে উড়িয়ে দিচ্ছে, এটা নিতান্তই ইম্যাচিওর, এবং এটা ইটস টার্গেটেড মোর টুয়ার্ডস দ্য পলিটিক্যাল অপোজিশন। তবে পলিটিক্যাল অপোজিশন এখন যদি আমরা মনে করি যে তাদের মানে একটা আশা বা কোনো কিছু অ্যান্টিসিপেট করতে পারে, আমার মনে হয় সেটা দুরাশা হবে। আমার ধারণা ইট উড বি বেস্ট ফর দ্য পলিটিক্যাল অপোজিশন টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস ভিজিট, তাদের স্বার্থেই এবং তাদের পূর্ণাঙ্গভাবে নিজেদের সামর্থ্যের উপর এখন জোর দেওয়া উচিত, এবং স্পষ্টও জানিয়ে দেওয়া উচিত যে আমাদের কোনো বিদেশের বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য আমাদের কোনো প্রয়োজন নেই। এই অবস্থানটা নেওয়াটা আমার মনে হয় অ্যাজ এ ম্যাটার অফ সেলফ রেসপেক্ট তাদের করা উচিত। আগামীকাল রোনাল্ডো এর বেশ কিছু কর্মসূচি আছে, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, পরিবেশ মন্ত্রীর সাথে তার বৈঠক আছে, নিশ্চয়ই সেই খবরগুলো আমরা সংগ্রহ করবো এবং আলোচনা করার চেষ্টা করবো। ডক্টর এম শহীদুজ্জামান এবং জনাব তৌহিদ হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, ছিল আমাদের আজকের ইনসাইট পলিটিক্স। দেখা হবে অন্য পর্ব, অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।